নমস্কার, শুভ সন্ধ্যা। আমি শ্রাবণী নাগ। আমার আড্ডাঘর প্রত্যেক সোমবার আমি কোনো না কোনো শিল্পী বন্ধুকে নিয়ে আসি। আজকে আমার সঙ্গে রয়েছে দিল্লির বিশিষ্ট ব্যক্তিত্ব মিতালি গোস্বামী। মিতালিদি অনেক গুণী মানুষ এবং মিতালিদির কথা বলতে গেলে অনেক কিছু বলতে হয়। মিতালিদি আজ প্রথমবারে এলেন আমার আড্ডাঘরে, শ্রাবণীর আড্ডাঘরে। আমি আগে মিতালিদিকে সকলের সাথে পরিচয় করিয়ে দিই, তারপরে আমরা গানে গল্পে আড্ডায় থাকবো 1 ঘন্টা। আপনারা সঙ্গে থাকুন। শুভ সন্ধ্যা মিতালিদি। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন লাগছে আমার আড্ডাঘরে এসে? দারুণ লাগছে, দারুণ লাগছে যে এরকম একটা জায়গা তুমি বানিয়েছো যেখানে এসে নিজের কথাও বলা যায়, অন্য কথাও বলা যায়, গানও করা যায়। মানে সবকিছু মিলিয়ে একটা এরকম জায়গা দরকার আমাদের, এবং সেই কাজটা তুমি বড় নিষ্ঠা ভরে 5 বছর ধরে করে চলেছো। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এখানে আসবো, তো আজকে আমার এত ভালো লাগছে। এবং আমি চাইবো যে এই আড্ডাঘরটা সবাই দেখুক। আড্ডাঘর তো সবার জন্যে, সবাই আসুক এখানে, তোমার সঙ্গে নিজেদের সবকিছু আবেগ অনুভূতি বিনিময় করুক, তাতে খুব ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লাগছে, আমি অনেক অক্সিজেন পাই তোমার এই আড্ডাঘর থেকে। এবং আজকে আমি এসে খুব আপ্লুত, তোমাকে আমার অনেক ভালোবাসা জানাই। তোমার গান শুনবো, মেনলি তোমার গান শুনবো বলেই আমি এসেছি। হ্যাঁ, আর তুমি তো একজন ভীষণ গুণী মানুষ, মানে ম্যাথামেটিক্সে মানে কি বলবো, একদম গুরু, একদম শিক্ষিকা। মানে সে আবার রবীন্দ্রনাথ তার প্রাণের মানুষ, সেখানে তুমি আর আমি মিলে যাচ্ছি। ওই রবীন্দ্রনাথ এমনি করেই সবাইকে মিলিয়ে দেন, এটাই হচ্ছে কথা আমার। একদম। আর একটা জায়গাতেও মিল আছে, সেটা আমি বলি। আমরা দুজনেই কিন্তু কলকাতার মানুষ, আমরা দুজনে পশ্চিম বাংলা। আমি একদম কলকাতায় জন্মেছি, বড় হয়েছি, কিন্তু আমাদের প্রথম আলাপ হয়েছে দিল্লিতে, যদিও আমি এখন ব্যাঙ্গালোরে থাকি। কিন্তু দেখো, তার সত্ত্বেও আমাদের কিন্তু মনের জায়গাটা এক। তপস্যা ব্যানার্জি লিখছে লাভলি, আমাদের মনের জায়গাটা এক। আমরা সেই জায়গায় দাঁড়িয়ে আমরা বলতে পারি যে রবীন্দ্রনাথ না থাকলে কিন্তু আমাদের জীবনে একটা বড় অংশ খালি থেকে যেত। ঠিক না দিদি? আজকে তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? একটু একটু মাঝে মাঝে মনে হচ্ছে নেটটা ডিস্টার্ব করছে। আচ্ছা, এবারে আমি তোমার কাছে আসি। তুমি একটু তোমার কথা শুরু করো, মানে তোমার পড়াশোনা, তোমার কিভাবে তুমি এই যে তোমার অনেক লেখা আমি দেখি, তুমি লেখো, অনেক প্রতিবাদী লেখাও আমি দেখতে পাই। এবার একটু তোমার কথা শুনি। আমার কথা হচ্ছে, আমার আমার বাবা বেসিক্যালি হচ্ছে ময়মনসিংহের লোক, কিন্তু 10 বছর বয়সে তিনি এখানে চলে আসেন। এবং কালীঘাটে আমার জেঠুর বাড়ি ছিল। জ্যাঠুতো দাদা ওনার, বিনয় চক্রবর্তী, ওনাকে সবাই চেনে, তখনকার দিনের ডিএসপি ছিলেন উনি। তো ওনার বাড়িতে থেকে আমার বাবা মানুষ হয়, এবং কোনো রকমে আমার মার সাথে পরিচয় হয়, এবং তাদের ভালোবাসার বিয়ে আর কি তখনকার দিনে। হ্যাঁ, আমার মা ছিলেন বসু আর বাবা কিন্তু চক্রবর্তী। তো তখনকার দিনে এই ইন্টারকাস্ট ম্যারেজটা হয়েছিল। তারপর মা বিয়ের পরে পড়াশোনা করেন এবং চাকরি পেয়ে কন্যগড় কল্যাণ পরিষদ বালিকা বিদ্যালয় মা চাকরি পান, এবং বাবা আগে ছিলেন ইন্ডিয়া হোটেলের ম্যানেজার। তুমি জানবে, তুমি কলকাতার মেয়ে তো, শ্রদ্ধানন্দ পার্কের অপোজিটে ইন্ডিয়া হোটেল ছিল, ওখানকার আমার বাবা ম্যানেজার ছিলেন। এবং তারপর ইন্টারভিউ দিয়ে ক্যালকাটা পোর্ট ট্রাস্টে উনি চাকরি পান, খুব বড় পোস্টে ছিলেন বাবা। তো আমরা আমার দিদির দুজনেই ডাফরিনে জন্ম। আমরা তারপর আমার প্রায় 2 বছর হয়নি তখন আমরা কন্যগড়ে চলে আসি। কন্যগড়ে যে পাড়াতে আমরা এলাম, আমরা চক্রবর্তী ছিলাম, আর ওই পাড়াটা পুরো চক্রবর্তী সবাই, ওটাকে বামুন পাড়া বলা হতো।
এবং দিদি আমি তার আগে একটা কথা বলি, আমি একটা কথা বলি। আজকের আমাদের এই যে পর্ব, এটি কিন্তু বিশেষ পর্ব বসন্তের। এখন আমাদের যেহেতু বসন্তের মাস চলছে, আমাদের এই পর্বের কিন্তু বিষয় আজকের বসন্ত উৎসব। আমি এর আগেও একটি বসন্ত উৎসব নিয়ে অনুষ্ঠান করেছিলাম শ্রী সৌমিক দাসকে নিয়ে। গত ওই তো তপতিদি লিখছে দেখছি। তপতিদি থাকো আমার সঙ্গে, তপতিদি এর আগে এসছেন আমার অনুষ্ঠানে। আমার আজকের বিষয় কিন্তু আমাদের বসন্ত উৎসব। তার আগে একটু দিদির সম্বন্ধে জানবো, তারপরে আমরা মাই ফেয়ার লেডি। হ্যাঁ, এই তো তপতিদি এসে গেছে। আমরা এবার শুনি, তারপরে চক্রবর্তী পাড়ার পরে কি হলো। তোমাদের এই পাড়াটার নাম ছিল চক্রবর্তী পাড়া, তারপর? চক্রবর্তী পাড়া এবং শর্ট ফর্মে বামুন পাড়া। কিন্তু চারিদিকে ঘোষ, বোস, মিত্তির, দত্ত এরাও থাকতেন। অসম্ভব ভালোবাসা ছিল। ইনফ্যাক্ট আমার মা সকালে স্কুলে চলে যেতেন, আমাদের দুই বোনকে পাশের বাড়ির আমার চন্দনা বলে একজন বন্ধু ছিল পাড়ার, ওর মায়ের ভরসায় রেখে চলে যেতেন। আর তখন আমাদের একটা দোতলা বাড়ি, এক বাড়ির লোক, মানে যেহেতু মা বাইরে কাজ করতেন, দাদু দিদা সব ছিল, তো কাজের লোক ছিল অনেক। আর আমাদের নিচের ঘরে একটা বিশাল হল ঘর ছিল। সেই হল ঘরে নাটকের মহড়া, রিহার্সাল, এবং মা যেহেতু প্রচন্ড রকমই মানে সংস্কৃতি জগতের মানুষ ছিলেন, মহিম ঘোষ, বিজয়লক্ষ্মী বর্মনদের সাথে মায়ের ওঠা বসা ছিল। মায়ের প্রচুর স্টুডেন্ট ছিল, যারা মা শিক্ষিকাও ছিলেন, মা যারা পড়তো এবং তার সঙ্গে সঙ্গে নাটক আবৃত্তি এগুলো শিখতো, সেগুলো বসে বসে দেখতাম। মা কখনো আমার দিকে নজরই দেননি যে আমিও এগুলো পারি। আমার দিদি খুব নাটক করতো তখনও ছোট বোন হয়নি, অনেক পরে হয়েছে। তারপরে আমাদের পাড়ায় একটি বাড়ি ছিল, অরুণ মিত্রের বাড়ি। তখনকার তুলনায় তারা খুব ধনী বলতে পারো তুমি। তাদের দুটি মেয়ে ছিল, যাদের নাম আলোদি এবং মুনমুন্দি আমরা বলতাম। ওরা পাড়ার আমাদের এই বাচ্চাদেরকে নিয়ে প্রতি রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, ওদের বাড়ির ভেতরেই সেই বড় বড় রক থাকে না, ওখানে স্টেজ করে ওখানে একটা করে অনুষ্ঠান করতো। আর সেই অনুষ্ঠানে আমি আর দিদিভাই ছিলাম মাস্ট। প্রথম করালো মিনি, যখন আমার প্রায় 5-6 বছর বয়স, আমি মিনি করলাম। আমার দিদিভাই একটু মোটাসোটা ছিল, কাবুলিওয়ালা করলো। এবং পাড়ার একজন দাদা ছিলেন, বাপ্পা বা পুজির দা, তিনি এত লম্বা ছিলেন, মানে ওপরটা আঁশকির মতো ঝুঁকে থাকতো। তো ওই সেফটি পিন দিয়ে আর শাড়ি দিয়ে আমাদের তার দিয়ে পর্দা করে যেত, আর স্ক্রিনের সামনে উনি দাঁড়িয়ে থাকতেন। স্ক্রিন টানার কাজটা ছিল ওনার, এবং উৎসাহ দেয়া সবকিছু। এবং ওই মিতা মুনমুনদের বাবাকে আমরা খুব ভয় পেতাম, খুব রাশভারী মানুষ ছিলেন। কিন্তু ওর মা এবং ঠাকুমা ডিউরিং এই রিহার্সালে আমাদের খাওয়ানো দাওয়ানো এভরিথিং করতো। তারপরে আস্তে আস্তে ওখান থেকে শুরু হলো নৃত্যনাট্য। নৃত্যনাট্যে একবার হলো কি, সাপমোচন হবে, অরুণেশ্বরকে পাওয়া যাচ্ছে না। তখন আমি ক্লাস 8-এ পড়ি। তখন আমাদের পাড়ার বাণী কাকিমা, বাণী বসু বলে একজন ছিল, অপূর্ব নাচতেন। উনি আমাকে বললেন তোকে করতে হবে। এখন যিনি কমলিকা করছেন তিনি MA পড়েন তখন, আর আমি পড়ি ক্লাস 8-এ। তো আমাকে দেখাচ্ছেন, আমার হাতগুলো খুব মেয়েলি চলতো, তো দেখাচ্ছেন যে কিভাবে আমার হাতগুলো ফেলতে হবে ছেলেদের নাচটা করতে গেলে। তো সেটা আমি করেছিলাম এবং সেটা ফাটাফাটি হয়েছিল। মানে আমার এক বন্ধুর মা নাকি, স্কুলের বন্ধু শান্তা, ওর মা নাকি সারাক্ষণ বলতো মিতালি যা অরুণেশ্বর করেছে, আমি ভুলতে পারছি না। এবার স্কুলের পালা এলো, স্কুলেতে খুব প্রোগ্রাম হতো। তো আমি নাটক করছি। ক্লাস 10-এ যখন উঠলাম, অনেক কথা সেগুলো। আমাদের হেডমিস্ট্রেস ছিলেন লন্ডন ফেরত। তার একটি স্বপ্ন ছিল শাহজাহান নাটকটি হবে, কারণ শাহজাহান করাতে গিয়ে ওনার নাকি অনেক। কি হলো? কিছু মনে হচ্ছে যান্ত্রিক গোলযোগ হলো। নেটের ডিস্টার্ব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। তারপরে শাহজাহান নাটক এবার শাহজাহান নাটক হবে সরস্বতী পুজোর 3 দিন। আমাদের এক্সিবিশন হতো, একদিন অ্যানুয়াল ডে হতো,
আর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হতো বলে আমি কোনোদিন যেতে পারিনি, কিন্তু ক্লাস 10-এ আমাকে অ্যালাউ করা হলো যে আমি যাব। এবং সেবার আমি সবকিছুতে ভালোর জন্য সরোজিনী পুরস্কার পেলাম স্কুল থেকে। এবার নাটক হবে, নাটকে এবার আমার গায়ের রংটা বুঝেছো, খুব ধবধবে নয়, একটু চাপা ছিল। বর্দির ইচ্ছা আমি জাহানারা হব। এবার অন্য টিচাররা বলছে তাহলে শাহজাহান করবে কে? তখন আমি একটি মেয়েকে, আমার বন্ধু, খুব মোটা সোটা, তোমাকে কখনো ছবি পাঠাবো, আজকে সে বেঁচে নেই, ক্লাস 12-এই সে চলে গেছে আমাদের ছেড়ে। তো দেবলীনা গুহ, আজকে আমি ওকে এটা ও এই নাটকটায় শাহজাহানের রোল করলে, এবং সম্পূর্ণ আমি তাকে, বর্দি বলতো তুই ওকে ট্রেন করবি, তুই ওকে সব করবি, এবং সেটা একটা ফাটাফাটি নাটক হলো। এবং আজও অব্দি স্কুলে সবাই আমাকে জুনিয়র সিনিয়র জাহানারা বলেই জানে এবং জাহানারা বলেই ডাকে। এবার হলো কি, আমাদের বর্দির হাজবেন্ড ছিলেন ব্যারিস্টার, বিলেত ফেরত। তো উনি বললেন যে তোমাদের জাহানারা তো অপূর্ব সুন্দরী, কাঁচা হলুদের মতো গায়ের রং। বর্দি বলল না, ওর রং চাপা। পরের দিন যখন আমি এক্সিবিশনের ডিউটি দিচ্ছি, বর্দি তাড়াতাড়ি বরকে নিয়ে এসছেন, এবার দেখো। বলছে হ্যাঁ তা বটে, কালকে মেকআপ করিয়েছে তো ফর্সা লাগছে, কিন্তু মেয়েটি কিন্তু সুন্দরী, এরকম বললেন আমাকে। তো আমরা ওই সোনার মেডেল পেয়েছিলাম, ওই মানে সোনার জল করা মেডেল যেটা হয়। তো ওই একটা আমার মানে নিজের একটা খুব স্মৃতি আছে, জাহানারাটা আমার জীবনে আলো করে আছে। আর একটা স্কুলে ঘটনা ঘটেছিল, মানুষের জীবনে দুঃসময় অনেক সময় সুসময় হয়। একবার ক্লাস 8-এ ইন্টার স্কুল কম্পিটিশন হবে, দুঃসময় কবিতাটি হবে। বাড়িতে তো আমাকে তেমন কেউ দেখতো না, দিদিভাইকে নিয়েই ব্যস্ত থাকতো, যে আমি কবিতা টবিতা করি জানেই না, আমি নিজেই মুখস্থ করতাম, নিজেই বলতাম। এইবার পাড়ার কাকুরা, আমি এইটা এই জন্য বলছি, দেখো এখন কিরকম হয়ে গেছে, যে আমার ছেলেটি তোমার ছেলেটি, আমার মেয়েটি তোমার মেয়েটি। তখন কিরকম ছিল, পাড়ার ওই আমাদের স্কুলের ব্রততী সেনগুপ্ত, আমার বন্ধু, আমার সাথে পড়তো, ওর বাবা একদিন সন্ধ্যেবেলা আমার বাড়িতে এলেন, বললেন যে এরকম মিতালিকে আমরা একটা কম্পিটিশনে নিয়ে যেতে চাই, ইন্টার স্কুল কম্পিটিশন, আমার কাছে চিঠি এসেছে, স্কুল থেকে তো অত দায়িত্ব নিচ্ছে না, তো আমি আমার মেয়েকে নিয়ে যাচ্ছি, আপনার মেয়েকে নিয়ে যাবেন, ব্রততী বলেছে মিতালি অসাধারণ কবিতা বলে। তো আমাকে নিয়ে গেল। 511 জন কম্পিটিটার ছিল, আমার 175-এ নাম ছিল। আমি কবিতা বলার পর ওর মা আমাকে বললো তুমি ছাড়া কেউ প্রথম হতেই পারে না। সেইবার আমি প্রথম হলাম, এবং সাহিত্যিক বিজন ভট্টাচার্য আমাকে পুরস্কৃত করলেন। ব্রততীর বাবা সেই প্রথম হবার খবর নিয়ে নাচতে নাচতে প্রায় আমাদের বাড়িতে এসেছেন। আমি আজও ভাবি যে ওনার মেয়ে কিন্তু কিছু হয়নি, কিন্তু উনি অন্যে, আমি যে হয়েছি পাশের বাড়ির, তার জন্য এই জিনিসটা আজকের দিন আমরা আজকের দিনে এটা ভাবতে পারি, মিস করছি খুব। তো সেই স্মৃতিটা আমার খুব আছে, সেই দুঃসময় কবিতা আমার জীবনে সুসময় নিয়ে এলো। তখন মা আমাকে বললো তুই কখন মুখস্থ করলি, কখন এটা শিখলি, তখন থেকে মা আমার ওপর তখন থেকে নজর দিতে থাকলো। এবার যখন আমি 10th পাস করলাম, 10th পাস করে আমি রামকৃষ্ণ সারদা মিশন বিদ্যা ভবনে চলে যাই। দারুণ জায়গা। আমার একটু 10th-এর রেজাল্টটা, আমি ফার্স্ট ডিভিশন পেলেও আমার মানে মনোপুত হয়নি রেজাল্টটা। তো আমি তখন বললাম আমি রামকৃষ্ণ সারদা মিশনের থেকে পড়বো, ওখানে হোস্টেলে, মানে তোমাকে বোঝাতে পারবো না, ওই 2 বছর আমি যা শিখেছি, যা পেয়েছি। এবং সব থেকে গর্বের কথা, এখন ওখানে যে অধ্যক্ষ, সে আমার সহপাঠী ছিল, প্রবাজিকা বেদরূপ রানা, সে আমার সহপাঠী, সে এখন ওখানকার অধ্যক্ষ। তার সাথে আমি দেখা করে এসেছি 2022-এ। হ্যাঁ, সেখানে আমি কাপড় মেলা থেকে নিয়ে এভরিথিং, জীবনের পার্টটুকু আমি ওখানে একদম। আচ্ছা, বারবার করে কিছু নেটের সমস্যা হচ্ছে, দিদির কথাটা কেটে যাচ্ছে। তখন উনি আমাকে প্রেসিডেন্সিতে পড়ান। আচ্ছা দিদি, এবার কিন্তু আমরা সময়টা তো একটু শুনবো, এবং দুঃসময় যে সুসময় এনে দিয়েছে, আমরা একটু দুঃসময়টা তো শুনবো, আমরা একটু দুঃসময়টা একটু তোমার কাছে একটু শুনে নাও, একটু বলে দিচ্ছি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে, যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, একটু কেটে কেটে বলছে, হ্যাঁ বড় তো। ঊর্ধ্ব আকাশে তারাগুলি মেলি অঙ্গুলি, ইঙ্গিত করি তোমা পানে আছে চাহিয়া, নিম্নে গভীর অধীর মরণ উচ্ছলি,
শত তরঙ্গে তোমা পানে উঠে ধাইয়া, বহুদূর তীরে কারা ডাকে বাঁধি অঞ্জলি, এসো এসো সুরে করুণ মিনতি মাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ, বন্ধ করোনা পাখা। এরকম ছিল। তো একটু একটু করে বলতে হবে, নাহলে টাইম চলে যাবে। প্রেসিডেন্সিতে বাবার জন্য এলাম, সে ভর্তির কাহিনী এক সাংঘাতিক কাহিনী, সে তো এখন সময় নেই, পরে বলা যাবে। তারপর ওখানে সিলেক্টেড হলাম ইংলিশ ডিপার্টমেন্টে, ইংলিশে পরীক্ষা দিলাম, পলিটিক্যাল সায়েন্স আর বাংলা। বাংলা আর ইংলিশে ফার্স্ট লিস্টে চান্স পেলাম, কিন্তু পলিটিক্যাল সায়েন্সে ওয়েটিং লিস্টে পেলাম, কারণ আমরা বাংলায় পড়ে এসেছি, ওখানে সম্পূর্ণ পলিটিক্যাল সায়েন্স ইংলিশে লিখতে হয়েছিল, তাই হয়তো নম্বরটা একটু কমে গেছিল। তখন অত ভালো করে ইংরেজি শেখাটা হয়নি, যে পলিটিক্যাল সায়েন্স যেটা বাংলায় পড়ে এসেছি পুরো ইংরেজিতে লিখে দেবো, এরকম হয়নি, যে বানিয়ে বানিয়ে লিখেছিলাম। তো যাই হোক, প্রেসিডেন্সির পড়াশোনাটা মানে তোমাকে আমি বোঝাতে পারবো না। একটা দিন বলছি, অনেক আমার প্রফেসররা আমাকে ভীষণ ভালোবাসতেন, হরনাথ পাল, প্রশান্ত দাশগুপ্ত, সৌমেন মিত্র, রঞ্জন বন্দ্যোপাধ্যায়, বিমল চট্টোপাধ্যায়, নাম করা শ্যামল চট্টোপাধ্যায়, অসীম বন্দ্যোপাধ্যায়, সব নাম করা প্রফেসর, অনিতা ব্যানার্জি, কস্তুরী চট্টোপাধ্যায়। তো অজয় ঘোষ একজন ছিলেন আমাদের প্রফেসর, পুনশ্চ পড়াতেন। একদিন প্রচন্ড বৃষ্টি হচ্ছে, আমাদের প্রেসিডেন্সির ঘরগুলো পুরনো বিল্ডিং এ তো একটু মানে পুরনো হয়ে, বারবার নেটের সমস্যা হচ্ছে, কথাগুলো ঠিকমতো আসছে না। তো বৃষ্টি পড়ছে বাইরে, কলেজ স্ট্রিট তো জানো বৃষ্টি পড়লে কি অবস্থা হয়, চারিদিকে গাছ থেকে টুকটুক করে জল পড়ছে। স্যার এলেন, সেই গ্রিক দেবতার মতো 6.5 ফিটের বোধহয় লম্বা, কলার আলা পাঞ্জাবি গুলো হয় না ওইগুলো, আর সাদা ধুতি পরে এসে পুনশ্চ থেকে কখনো পৃথিবী থেকে আবৃত্তি করে করে আমাদের পড়াচ্ছেন। আমরা সব মুগ্ধ, হ্যাঁ মুগ্ধ হয়ে শুনছি। যখন স্যার বলছেন এবার আমার ইউনিভার্সিটি যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, ঘড়ি দেখে উঠে পড়েছেন, আমরা যে স্যার চলে গেছেন উঠে দাঁড়াবো ওটাও ভুলে গেছি। তখন আমাদের এক বন্ধু নাসের আলী খুব ফোক করছিল, ও বললো কিরে তোরা এতই মুগ্ধ হয়ে গেছিস, স্যার চলে যাচ্ছেন উঠে দাঁড়াচ্ছিস না। হ্যাঁ, তো এরকম আমাদের প্রেসিডেন্সি কলেজ আমাকে এডুকেশনটা মানে একদম রন্ধে রন্ধে ঢুকিয়ে দিয়েছে। আর সৌমেন স্যার বলেছিলেন মিতালি তুমি যাই করো রবীন্দ্র সাহিত্য নিয়েই পড়বে, কিন্তু আমার সেকেন্ড ইয়ারে বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে যাবার পর আমি খুব ভালো রেজাল্ট করেছিলাম, বাণী বোস মেমোরিয়াল অ্যাওয়ার্ড পেয়েছিলাম ফর সিকিউরিং হাইস্ট মার্ক ইন বেঙ্গলি অনার্স। তারপরে আমি এমএ পড়ি, এদিকে আমার বাচ্চা হয়ে গেছে এমএ পড়ার আগে, একটা স্কুলে চাকরি করি, 10:30 অবধি স্কুল করি, এমএ পড়তে আসি, আবার বাড়ি ফিরে বাচ্চাকে দেখি, ততক্ষণ মা বোন বাচ্চাকে সামলাতো। এইভাবে আমার এটা কাটতে কাটতে আমার দিল্লি আসা ফাইনাল হয়ে গেল, কেননা আমার শ্বশুর হোম মিনিস্ট্রিতে ছিলেন না, অরিজিনাল শ্বশুর বাড়ি আমার বৃন্দাবনে, ওদের মন্দির আছে বিরাট বড় সিঙ্গারবট। তো শ্বশুর রিটায়ার করে গেলেন, শাশুড়ি মারা গেছেন ততদিনে, তো আমাদের ওনার জন্য চলে আসতে হলো মা বাবাকে ছেড়ে। আর মা বাবার 3 মেয়ে, 3 মেয়েরই তখন বিয়ে হয়ে গেছে। তো আসবার পর দিল্লিতে আমার নতুন জীবন শুরু হলো। তখন কিছুই জানি না, মেয়েকে রায়সেনায় ভর্তি করেছি। তো ভারতী দাস একদিন আমার কবিতা শুনলেন, শুনে বললেন যে তুমি আনন্দতে নাম দাও। তখন একটা আনন্দের বিশাল কবিতা উৎসব হতো, ইন্দ্রাণী সেনগুপ্ত, রাজীব সেনগুপ্ত এরা করাতেন, মানে কবিতা উৎসব। ওখানে কে যায়নি, মানে তোমাকে কি নাম বলবো আমি, এখন সব ইন্দ্রাণীদিও চলে গেছে, আভেরি চৌড়ে আমাদের মেনলি ওখানে সাংস্কৃতিক জগতে, দিল্লির সাংস্কৃতিক জগতে নিয়ে এসেছিল। ভাবতে পারি না যে আভেরিদি চলে গেছেন। আভেরিদিও তো চলে গেলেন কিছু, হ্যাঁ আভেরিদিও তো নেই, উনি তো কিছুদিন আগে চলে গেলেন। আভেরিদিও তো চলে গেছেন। হ্যাঁ, আভেরিদি গত বছর 1 এপ্রিলে আভেরিদি চলে যায়, এই বছর 1 এপ্রিলে আভেরিদি চলে গেছেন। তো দিদি এই বছর না, গত বছর। দিদি এবার একটু কবিতা শুনি, অনেকক্ষণ কথা শুনছি, আরেকটি কবিতা শুনি।
একটা কবিতা বলছি, রবীন্দ্রনাথ, তুমি বলো না, তুমি বলছিলে না যে জ্যোতিরিন্দ্রনাথ বিজ্ঞানসম্মত স্বরলিপি করেছিলেন, রবীন্দ্রনাথের মধ্যেও কিন্তু বিজ্ঞান মনস্কতা ভীষণ ছিল। মানে উনি 13 বছর বয়সে বিশ্বশোভা বলে একটা বিজ্ঞান বিষয়ক প্রবন্ধ লিখেছিলেন। যদিও উনি নিজে সেটাকে বলছেন যে ও খুব কাঁচা হাতের লেখা, কিন্তু ওই বাবা নিয়ে যেত না ওই ঝাপানে করে ডালহৌসি পাহাড়ে তারাদের চেনাতো, ওইটা থেকে ইন্সপায়ার হয়ে লিখেছিলেন। বাট ওটা তো ওখানে বলবো না, একটা কবিতা যেটা আমার খুব প্রিয় কবিতা, একটুখানি শোনাচ্ছি, দেখো কতটা বিজ্ঞানের মধ্যে। আমারই চেতনার রঙে, আমি কবিতা, আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে, গোলাপের দিকে চেয়ে বললুম সুন্দর, সুন্দর হলো সে। তুমি বলবে এ যে তত্ত্ব কথা, এ কবির বাণী নয়, আমি বলবো এ সত্য, তাই এ কাব্য। এবার একটু কেটে দিয়ে বলি, বিধাতা কি আবার বসবেন সাধনা করতে, যুগ যুগান্তর ধরে প্রলয় সন্ধ্যায় জপ করবেন, কথা কও, কথা কও, বলবেন বলো তুমি সুন্দর, বলবেন বলো আমি ভালোবাসি। মানে রিফ্লেকশন, যেটা প্রতিফলন, যে গোলাপের দিকে যখন আমি চাইলাম, চেয়ে বললাম সুন্দর, তারপর সে সুন্দর হলো। মানে এখানে কতটা বিজ্ঞানসম্মত তুমি ভেবে নাও। পুরোটাই আমার মনের উপর, আমার দৃষ্টির উপরে, পুরোটাই আমার দৃষ্টিভঙ্গি, পুরোটাই আমার দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টিভঙ্গি, আমার দৃষ্টিভঙ্গি। এরপরে আমাদের আজকে, আচ্ছা আমি একটু পড়ে নিই, হ্যাঁ, অনেকেই বলছে তোমার তপস্যা বলছে লাভলি দেখছি, বিউ বলছে আমার প্রিয়, দুজনেই আমার খুব প্রিয়। দিব্যেন্দু গোস্বামী লিখছেন কিপ ইট আপ, গুড গোয়িং। পিউ দে বলছে মিতালি দি দেখছি, খুব ভালো লাগছে। শিলা দত্ত বলছেন দেখছি। আচ্ছা এরপরে শুনি, আমরা আজকে আমাদের একটু, আজকের বিষয় ছিল বসন্ত উৎসব। আমরা আজকের দিনে যেভাবে বসন্ত উৎসব পালন করি, তোমার সঙ্গে আমার এই ব্যাপারে একটু আলোচনা ছিল যে শান্তিনিকেতনেও বসন্ত উৎসব, এবং বসন্ত উৎসবটা কিভাবে আসলো আমাদের বাংলা সংস্কৃতিতে। একটু আগে চলে যাচ্ছি, হ্যাঁ একটু শর্টে বলবো, একটু আগে চলে যাচ্ছি। তখনকার দিনে বাবু কালচার বলে একটা কালচার ছিল, জানো তো? নিশ্চয়ই তুমি জানো। বাবু কালচারের সময় কিছু, ওই সময় কলকাতায় কিছু বৈষ্ণব মানে রাধাকৃষ্ণকে মানতেন এমন কিছু মানুষ ছিলেন, যারা রাধাকৃষ্ণের মূর্তি দোলের কিছু আগে রাধাকৃষ্ণের মূর্তি এনে সে খুব হইচই করে পুজো টুজো করতেন। এরা একটা শ্রেণী ছিল। আরেকটা শ্রেণী ছিলেন বাবুরা, যেখানে ছিলেন সাবর্ণ রায় চৌধুরী, প্রসন্ন ঠাকুর, রাজমোহন সেন, এবং মোস্ট মানে ফেমাস ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের একটা ব্যাপার ছিল যে উনি এত বেশি শৌখিন ছিলেন, এত বেশি উনি পয়সা রোজগার করেছেন, টাকা পয়সা দু হাতে, বাইরে উনি বিজনেস করেছেন। উনি ইংল্যান্ডের রানী ওনাকে এত সুন্দর দেখতে ছিলেন উনি, যার জন্য ওনাকে প্রিন্স বলে ডাকতেন, এবং ইংল্যান্ডের সবাই ওনাকে প্রিন্স বলে ডাকতেন। তো সে বিরাট ইতিহাস, উনি কি করে ব্যবসা করেছেন এবং দু হাতে খরচ করতেন, তাই জন্য অনেক ধার দেনা উনি রেখে গেছিলেন। হ্যাঁ, অনেক ধার করে ফেলেছিলেন, মানে আয় আর ব্যয়ের মধ্যে কোনো সমতা ছিল না। এবার ওনার যে স্ত্রী ছিলেন, স্ত্রী অপূর্ব সুন্দরী ছিলেন। পরবর্তীকালে যখন প্রিন্স দ্বারকানাথের আমলে ঠাকুর পুজো হতো, দুর্গা ঠাকুরের মুখের আদল ওনার স্ত্রীর মুখের আদলে হতো। স্ত্রীকে উনি খুব সমীহ করতেন, কিন্তু স্ত্রী ওনার এই বেপরোয়া জীবন যাপনটা পছন্দ করতেন। উনি তখন একটা বাড়ি পাশে কিনলেন, এবং বাড়িটাকে সেই মির্জাপুরি কার্পেট, মানে এই বসন্তের সময় বসন্ত উৎসব করতেন, মানে দেখার মতো। মির্জাপুরি কার্পেট, সবুজ আর লাল মখমলের পর্দা, চারিদিকে আয়না দিয়ে বাড়িটাকে সাজানো হতো, আর আধ পরিমাণ উঁচু আবির রাখা হতো। আবিরের ওপর একটা মসলিনের কাপড় বেছানো থাকতো, তার উপরে নর্তকীরা নাচবে, নাচতে নাচতে পদ্ম ফুল ফোটাবে। হ্যাঁ, আর বিভিন্ন রেকাবিতে নানা রকমের খাবার,
বিশাল বিশাল বাতাসা তৈরি হতো, হলুদ হলুদ সাদা আর গোলাপি বাতাসা তৈরি হতো, মদ ফুটকড়াই, এছাড়া থাকতো দেশি বিদেশি প্রচুর খাবার, প্রচুর পানীয় এবং মাংস টাংস সব, এবং বিদেশিরা থাকতো, ফরেনাররা থাকতো, গান বাজনা, এবং শোনা যায় নাকি এরকম একটি গানের আসরে গহর যেন গান গেয়েছিলেন। হ্যাঁ, এইভাবে প্রিন্স দ্বারকানাথের আমলে বসন্ত উৎসব পালিত হতো এবং দোলের দিন সেটা গিয়ে শেষ হতো উৎসব করে। পরবর্তীকালে ঠাকুর বাড়িতে অবন ঠাকুরের জোড়াসাঁকোর ধারে যে বইটি আছে এবং মল্লিকা সেনগুপ্তর একটি বই আছে আমার বৌঠান, প্রতিমা দেবীর কিছু লেখা আছে, এই লেখাগুলো থেকে আমরা জানতে পারি যে যে দোল উৎসব হতো ঠাকুর বাড়িতে, বসন্ত উৎসব আর দোল উৎসব ঘিরে 3 দিন 4 দিন আগে থেকে তার সূচনা হতো। অবন ঠাকুরের বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন এসব ব্যাপারে প্রচন্ড উৎসাহী। তার একটি ঢোলক ছিল, সেটা সবুজ কাপড়ে মুড়ে রাখা থাকতো। এই বসন্ত উৎসবের সময় এটাকে আগে থেকে তৈরি করে রাখা হতো। উনি প্রচন্ড ভালো তবলা আর খোল বাজাতেন। উনি সেটা বাজাতেন, ওটা উনি করতেন নিজের দেউরি বাড়ির ভেতরে, আর দেউরির বাইরে করতো কিছু রাজপুত দারোয়ান ছিল, কিছু বিহারি দারোয়ান ছিল, এরা সাংঘাতিক ভাবে সিদ্ধি ঘুরতো, সিদ্ধি খেত, আর এমন সিদ্ধি খেত চোখও লাল হয়ে যেত। একজন দারোয়ানের কথা অবন ঠাকুর লিখেছেন, মনোহর সিং, সে খুব রাগী ছিল, বাচ্চাদের সবসময় তেড়ে আসতো, কিন্তু দোলের দিন তাকে ওরা খুব আবির মাখাতো, তার সাদা দাড়িও লাল হয়ে যেত, সেদিন আর কিছু বলতো না। হ্যাঁ, তো অবন ঠাকুর লিখেছেন যে আমাদের টিনের পিচকিরি আসতো, আর একটা মানে চৌবাচ্চার মতো জায়গায় লাল জল গোলা থাকতো, সেই জল আমরা যাকে পারতুম ভিজিয়ে দিতুম, আর তারা যখন বিরক্ত হতো আমাদের ফুর্তি যাকে কে। এইভাবে দিনের বেলাটা গেল। রাত্রিবেলা পরে ওদের ভেতর বাড়িতে যাওয়ার অনুমতি ছিল না, অনেক পরে দোল টোল খেলে বড়দের পায়ে আবির আর ছোটদের রং মাখানো হতো। বড়দের, উনি লিখেছেন, বড়দের গায়ে আবির মাখানোর হুকুম আমাদের ছিল না। এইবার বসতো বড়দের গান বাজনার আসর রাত্রিবেলা। কাঁচের হুকোতে গোলাপ জল আর গোলাপের পাপড়ি দেয়া থাকতো, যখন হুঁকো টানতো সেই গোলাপের পাপড়িগুলো ওঠানামা করতো আর গোলাপের সুগন্ধ বেরোতো। হ্যাঁ, আর অন্যদিকে সমস্ত কার্পেট বেছানো, আলোয় ঝলমল করছে, সেই 6 নম্বর জোড়াসাঁকো আর 5 নম্বর জোড়াসাঁকো দুটো মিলিয়ে যেন একটা কি বলেছে, রূপকথার রাজপ্রাসাদ হয়ে উঠতো। হ্যাঁ, এইবার একবার হলো কি, জ্যোতিরিন্দ্রনাথ সংস্কৃত কাব্যের একটি নাটক করাচ্ছেন, করাতে করাতে ওখানে যে বসন্তের বর্ণনা আছে ওটা দেখে জ্যোতিরিন্দ্রনাথের খুব ইচ্ছে হলো যে আমি আমাদের বাড়িতেও যদি এরকম ভাবে বসন্ত উৎসব প্রাণ খোলা, এরকম বসন্তে আজ ধরার চিত্ত হলো উতলা, বুকের পরে দোলে 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 রে তার পরাণ পুতলা, এরকম ভাবে যদি আমরা দোল উৎসবটা করতে পারি। সঙ্গে সঙ্গে কাদম্বরী রাজি, কাদম্বরী মাধবীলতার দিয়ে ঝুমকো কানের দুল বানালেন, খোপায় দিলেন মাধবীলতার মতো মালা গেঁথে, তাতে গোলাপের গন্ধ, জর্জেটের ওড়না তার মধ্যে ক্লিপ করে দিয়েছেন, সাদা মসলিনের বস্ত্র পরেছেন সব মেয়েরা। কেন না, আবির ছিটিয়ে দিলে ওই সাদা মসলিনের বস্ত্রের ওপর বিন্দু বিন্দু দেখা যাবে, ওটা একটা দারুণ সুন্দর জিনিস হবে। আর জ্যোতিরিন্দ্রনাথ মুগ্ধ হয়ে কাদম্বরীকে দেখছেন আর বলছেন, ওহে কুসুম বননন্দিতা। তখন কাদম্বরী এসে জ্যোতিরিন্দ্রনাথের গোলাপি মখমলের পাঞ্জাবিতে আবির ছিটিয়ে দিচ্ছেন, বলছেন, ওহে আবির স্নাত যুবক, এসো আমরা বসন্তকে আহ্বান করি। আর স্বর্ণকুমারী এটাকে দেখতে দেখতে এত আপ্লুত হয়ে গেলেন, তখনই তিনি মনস্থ করলেন আমি বসন্ত উৎসব নামে একটা গীতিনাট্য লিখব, এবং তিনি কিছুদিনের মধ্যে সেটা লিখে ফেললেন। সেটা লিখে ফেলার পর তার পরের বারের বসন্ত উৎসবে তার অভিনয় করার জন্য জ্যোতিরিন্দ্রনাথ উঠে পড়ে লাগলেন। তার অভিনয় শুরু হয়ে গেল, ভেতর বাড়িতে মহড়া চললো। বসন্ত উৎসবের দিন কাদম্বরী অতি সুরেলা কণ্ঠে গান গেয়ে সেই বসন্ত উৎসবের সূচনা করলেন। বাড়ির সব মেয়েরা তাতে অংশগ্রহণ করলেন। গুণেন্দ্রনাথ তবলার বলে বলে চারিদিকে মানে উৎসবের সূচনা ছড়িয়ে দিলেন। এই ছিল আমাদের বসন্ত উৎসবের মূল ভাবনা, মানে যেটা জোড়াসাঁকোর বাড়িতে হতো সেটা ছড়িয়ে পড়েছিল, তারপর ক্রমে ক্রমে বাইরের দিকে সেটা ছড়িয়ে পড়লো। তখন ঈশ্বরগুপ্ত একটা লিখেছিলেন যে
ফাঁক কুমকুমও দিচ্ছে লোকেদের গায়ে, আর বাইরের লোকেরাও বেরিয়ে এসছে, এরকম একটা ছড়া লিখেছিলেন। তো এই ছিল সেকালের বসন্ত উৎসবের আর রান্না বান্না, মানে দ্বারকানাথ করেছিলেন কি দোলের সময়, যাতে ফরেনারদের ইলিশ মাছ খেতে অসুবিধা না হয়, তাই কাঁটা ছাড়া ইলিশ মাছ রান্না করেছিলেন। এবং তোমার ভিক্টোরিয়ান একজন কবি প্লোটেজ তিনি তার পোর্টেবল জার্নি অফ ইন্ডিয়াতে লিখছেন যে যখন ইংরেজরা এদেশ থেকে চলে গেল, দুটো জিনিস তারা নিতে ভোলেনি, একটা কাশ্মীরি শাল, একটা দ্বারকানাথ গুঁড়ো মশলা। হ্যাঁ, তো এরকম ব্যাপার। দ্বারকানাথ নাকি ইংল্যান্ডে গিয়েও সবাইকে রান্না শেখাতেন, আর তিনি একটা বিপ্লব এনেছিলেন। তিনি ঠাকুরবাড়ির রান্নাঘরে হিন্দুস্তানি রাঁধুনির সাথে সাথে একটি মুসলমানি খানসামাও রেখেছিলেন, তাই জন্য ওনাকে অনেকের কাছে ম্লেচ্ছ এই কথাটা শুনতে হয়েছে। তো এইটা ছিল ঠাকুরবাড়ির বসন্ত উৎসব। এর অনেক পরে 1923 সালে, এটা তো অবন ঠাকুরের পাঠটা চলে গেল অনেক পরে, তার কিছু আগে 1923 সালে রবীন্দ্রনাথ ঠাকুর সেই সালটা তেমন কিছু একটা লিখে উঠতে পারেনি, ওনার লেখার বন্ধা বছর বলা হয় ওই বছরটাকে। কিন্তু উনি যেটা লিখেছিলেন, উনি বসন্ত নামে একটি নাটক লিখেছিলেন, এবং তুমি শুনলে অবাক হবে, এই বসন্ত নাটকটি প্রথম কলেজ স্ট্রিটের অ্যালফার্ড হল, যেটা এখন গ্রেস সিনেমা নামে পরিচিত, সেই হলে অভিনীত হয়েছিল। এবং আমাদের দুর্ভাগ্য, আমরা যখন প্রেসিডেন্সিতে পড়ি, একবার গ্রেস সিনেমায় সিনেমা দেখতে গেছিলাম, কোথাও টিকিট না পেয়ে, মানে পায়ের কাছে পানের পিক ফেলছে। যে হলটাতে রবীন্দ্রনাথ ঠাকুরের মতো একটা মানুষের একটা নাটক প্রথম অভিনীত হয়েছিল, সেটা আমাদের কি করে সংরক্ষণ করা উচিত ছিল, কিন্তু আমরা সেটা করিনি। হ্যাঁ, এই বসন্ত নাটকটি কিন্তু কাজী নজরুলকে উৎসর্গ করেছিলেন। নজরুল তখন জেলে, এই বইয়ের 2টি কপি তিনি পবিত্র গঙ্গোপাধ্যায়কে দিয়ে জেলে পাঠালেন, এবং বলে দিলেন নজরুলকে বলো যে আমি নিজে গিয়ে দিতে পারলাম না বলে ও যেন কিছু মনে না করে। জেলার তখন পবিত্র গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করছেন, যিনি জেলে আছেন তিনি কি খুব ইম্পর্টেন্ট মানুষ, কেন কি টেগর এনাকে বই উৎসর্গ করছেন, এটা তো আশ্চর্য ব্যাপার। তো নজরুল তো এই বসন্ত উৎসব পেয়ে মানে আনন্দে নাচানাচি শুরু করে দিয়েছিলেন, এবং সেখানে 3টি ক্যারেক্টার আছে, একটা কবি, একটা রাজা, একটা বসন্ত। হ্যাঁ, তো রবীন্দ্রনাথ ওইখানে ধূমকেতু ম্যাগাজিনটায় একটা কবিতা লিখে নজরুল জেলে গেছিলেন, কারণ কি তখন ইংরেজরা বলেছিলেন যে এটা রাষ্ট্রদ্রোহী কবিতা। তো রবীন্দ্রনাথ ওখানে বলতে চেয়েছিলেন, যেখানে রাজার ক্ষমতা কাজ করে না, যেখানে কবিও হেরে যায়, সেখানে এই উৎসবগুলো এসে আমাদের মনে প্রাণে সমস্ত অনুভূতিগুলো জাগিয়ে তোলে, তুমি লেখা কিন্তু বন্ধ করবে না। তাই জন্যই আমি তোমাকে এটা পাঠিয়েছি। তো এই হচ্ছেন আমাদের কবি, এই হচ্ছেন জোড়াসাঁকো বাড়ির ইতিহাস। এবং অনেকে আছেন যারা আজকাল ব্যবসায়িক প্রয়োজনে সেই ইতিহাসকে অনেক মানে কদর্য করেছেন। হ্যাঁ, আমি বলবো সেগুলো না পড়ে ঠাকুর বাড়িকে আমরা জানি, রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা মন প্রাণ দিয়ে জানি। এবার আমি আমার খুব ইচ্ছে করছে তোমার কাছে আমি একটা গান শুনবো। আমার তো খুব ইচ্ছে করছে আহা আজি এ বসন্তে শুনতে, কিন্তু তুমি যদি অন্য কিছু মনে করে থাকো তাহলে তুমি সেটা শোনো। আমি আজি এ বসন্তেই করব। তার আগে এই গানটার সম্পর্কে একটু বলে নি দিদি। আমি কিন্তু তোমার কবিতাও শুনবো, তোমার কবিতা আমি তার আগে আমি শোনাবো। রবীন্দ্রনাথের জীবনের মাইলস্টোন যে কবিতাটা, ওটা শোনাবো। আমি এই গানটা সম্পর্কে একটু বলি। এটা কিন্তু অরিজিনালি বিদেশি গানের সুরের থেকে নেওয়া। গো ওয়্যার গ্লোরি ওয়েটস দি বাট ওয়্যার ফেম ইলেটস দি, এইখান থেকে সুরটা এসছে। এক মিনিট, এইখান থেকে যে সুরটা এসছে, গো ওয়্যার গ্লোরি ওয়েটস দি বাট ওয়্যার ফেম ইলেটস দি, ও স্টিল রিমেম্বার মি, এখান থেকেই এই সুরটা উনি এনেছেন। আমি করছি। আজি বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি বসন্তে সখীর হৃদয় কুসুম কোমল, কারণ দরে আজি
সে তো আসিতে না চায়া, আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি এ বসন্তে। সুখে আছে যারা, সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা। দুঃখিনী নারী নয়নের নীর, সুখী জনে যেন দেখিতে না পায়। তারা দেখেও দেখে না, তারা বুঝেও বোঝে না, তারা ফিরেও না চায়। আজি এ বসন্তে এত ফুল ফোটে, এত বাঁশি বাজে, এত পাখি গায়, আজি এ বসন্তে। এটার সাথে আমি একটু করে দিই ওইটা। Other arms may praise thee, dear or fancy is thee, all the joys that bless thee, sweeter for may be. But when friends are nearest and the joys are dearest, oh, still remember me. Oh, still remember me. এখান থেকে এই গানটা এসেছিল। সাধু সাধু সাধু। আমি এবার একটু অন্য কথায় যাই। হ্যাঁ, আমার মা হঠাৎ 91-এ মাত্র 51 বছরে মা চলে যান হঠাৎ, এবং বাবা শোকে উন্মাদ হয়ে যান। বাবা শোকে উন্মাদ পুরো, মানে সুইসাইড করতে যাচ্ছেন। কারণ মায়ের তখন 51, বাবার 54, বেশি ছোট বড় ছিলেন না। আমার শ্বশুর বললেন বাবাকে এখানে নিয়ে এসো। বাবাকে এখানে নিয়ে এলাম। সেটা একটা স্ট্রাগল, মানে বাবা চলে যেতেন বাড়ি থেকে, কিভাবে যে কেটেছে তোমায় বোঝাতে পারবো না। আমার তখন ছেলে হয়েছে, হ্যাঁ, আমার মেয়ে পড়ছে, আমার কাছে প্রচুর স্টুডেন্ট পড়ে, 40 জনের মতো স্টুডেন্ট পড়ে। আমার অনেক পরে আমার ভীষণ টায়ার্ড, আমি ডিপ্রেস ওয়ার্ডটাকে আমার অভিধানে স্থানই দিই না, কিন্তু তখন একটু লাগতো। এই সময় হঠাৎ আমি শ্রীকান্তদার গান শুনে ফেলি, প্রভু আমারও প্রিয় আমার বলে একটি অ্যালবাম, এবং ওই গানটা শুনে যে আমার মধ্যে কি হয়, তখন আমি শ্রীকান্তদার সঙ্গে আলাপ করবার জন্য একদম মানে ব্যস্ত হয়ে যাই। একটি ছেলে দিল্লিতে খুব ভালো তবলা বাজাতো, তুমি চিনবে, তুমি গান টান করেছো তো অনেক দিল্লিতে, সুভাষকান্তি দাস, হ্যাঁ, খুব ভালো তবলা বাজাতো। আগে রবীন্দ্র জয়ন্তীতে ও একদম স্টাফ ওখানে বসে থাকতো। ও আমাদের বাড়িতে খুব আসতো সন্ধ্যের পরে। আমি একটু বাচ্চাদের নিয়ে প্রোগ্রাম করাতাম, অনুষ্ঠান করাতাম দুর্গাপুজোয়, রবীন্দ্র জয়ন্তীতে। তো ও তবলাটা বাজিয়ে দিত। তো ও আমাকে কোথাও থেকে, ওর দিদিরাও গান করতো কলকাতায়, আমাকে শ্রীকান্তদার নম্বর জোগাড় করে দেয়, এবং শ্রীকান্তদাকে ফোন করা হয়। শ্রীকান্তদা তখন এই শ্রীকান্ত আচার্য হয়ে ওঠেনি, সবে উঠছেন। তখন আমার সঙ্গে কথা বলেন, আমি চিঠিপত্র লিখি। তারপরে 2004-এ 4 জানুয়ারি আমার এখনো মনে আছে, ইমপ্রেসেরিওতে গান গাইতে আসেন। সেদিন আমার প্রেসিডেন্সি কলেজের অ্যালুমনি অ্যাসোসিয়েশনের আমার একটা অনুষ্ঠান ছিল, ভয়েস ওভার দেয়া। আমার নাম ছেপে বেরিয়ে গেছে। আমি আমাদের তখন সেক্রেটারি ছিলেন মনিকা চট্টোপাধ্যায়, খুবই গুণী মানুষ, এখন অনেক বয়স হয়েছে, এবং ওনার হাজবেন্ড সত্যেন চট্টোপাধ্যায় প্রেসিডেন্সির। ওনার একটা বই আছে, আমি তোমায় পাঠাবো, মেমোরিজ, ওটা নিয়ে আমার লেখবার আছে। তো আমি মনিকাদিকে বললাম, মনিকাদি তুমি যাচ্ছ, আমাকে নিয়ে চলো। বলছে তোর এখানে ভয়েস ওভার আছে, আমি আমার মেয়ে করে দেবে। তো মেয়েকে আমি ওটা সঁপে দিয়ে চলে গেছি। এইটুকুন একটা ফুলের তোড়া নিয়ে গেছি, গিয়ে দেখি সবাই এত বড় বড়
সুবীর রাহা ওটা কনসার্ট করেছিলেন। তো এত বড় বড় ফুলের তোড়া এনেছে, যখন হয়ে গেছে সব, আমাকে ওখানকার শ্যামলদা বলে একজন ছিল আমাদের চেনে, তো জানে আমি শ্রীকান্ত দাকে খুব পছন্দ করি, বলছে যাও মিতালি ফুলের তোড়াটা দাও আনন্দে, সবাই বড় বড় এনেছে, আমার কাছে এতটুকু, বলছে না তুমি যাও না। যখন আমি গিয়ে আমি দূর থেকে শ্রীকান্ত দাকে বলছি আমি মিতালি, উনি পুরো মানে ঢেউয়ের মতো অডিয়েন্স সরিয়ে আমার কাছে এলেন, ফুলটি নিলেন এবং ওর অ্যাসিস্ট্যান্টকে বললেন ওকে একটা কার্ড দাও, আমার সাথে ফটো তুললেন। হ্যাঁ, সেই শুরু। এবং তারপর থেকে শ্রীকান্ত দা দিল্লি এসেছেন আর মিতালি যায়নি, আর ওর দলের বাড়ি, ওনার বাড়িতে আমার কর্তাকে পাঠিয়ে ওনার প্রতি জন্মদিনে আমি গিফট পাঠাতাম, কর্তা সেলসে ছিলেন তো পাঠাতাম, এবং যখন যেতে পারতেন না এখানে আসতেন শ্রীকান্ত দা দূর থেকেই আমার বলতেন ব্যাগে কি আর চ্যালেঞ্জ কিছু নেই। তো আমার খুব ইচ্ছে ছিল আমি উষা উত্থুপ, কুমার শানু, শান্তনু মৈত্র, ইন্দ্রনীল সেন, কার কথা বলবো, শ্রাবণী সেন, সবার সাথে মঞ্চ শেয়ার করেছি, কিন্তু শ্রীকান্ত দার সঙ্গে আমার মঞ্চটা শেয়ার করা হয়নি। লাস্ট আমার যখন বাইপাস হয় 2010-এ, মাত্র 45 বছর বয়সে আমার বাইপাস হয় হঠাৎ করে, তখন আমি যখন জানতে পারি আমার জ্ঞান আসার পর যে আমার বাইপাস হবে, আমি প্রচন্ড কান্নাকাটি করছি, কেননা 30শে জুলাই আমার সব্যসাচী চক্রবর্তীর সাথে জ্ঞান মঞ্চে অনুষ্ঠান, সেখানে আমাদের একটি সিডি উদ্বোধন হবে, আমার ছেলে উপাস্য আর মেয়ে তপস্যা, ওরা খুব অপূর্ব কবিতা বলে, তপস্যা তো সাংস্কৃতিক জগতের সঙ্গে এখনো জড়িত, ছেলে সময় দিতে পারে না কিন্তু অসাধারণ। তপস্যাকে যদি আমি আড্ডা করে ডাকি আসবে, তাহলে তোমরা দুজনে একদিন এসো না। হ্যাঁ, আমি আরো আসবো একদিন। তো তারপরে তপস্যা তো খুব এনকারেজ করে এখানে, ও তো আমার থেকেও অনেক বেশি গুণী, হয়তো বাংলার দিকটা আমার বেশি সাউন্ডে আছে, বাট ও অন্য টাইপের। আর আমার ছেলে তো মানে তোমাকে আমি বলা উচিত না, নিজের ছেলে ছোটবেলায় একটা সিনেমা করলো তারা বাংলায়, তারপর অনেক অফার এলো, সে পড়াশোনা ছেড়ে গেল না, পড়াশোনায় খুবই ভালো, এখন তো ওই বিজ্ঞাপন সংস্থায় আছে, তো ওই জন্য ও সময় দিতে পারেন। তো তারপরে তোমার একটা হিন্দি সিনেমাও করেছে সনি, যেটা গোয়া ফেস্টিভ্যালে পুরস্কৃত হয়েছে। তো এবার আমার নাতিটাও খুব গুণী হয়েছে, যাই হোক এইটুকু শিক্ষা দিতে পেরেছি। তারপর মানে শ্রীকান্ত দাকে নিয়ে আমি মানে এতটাই মানে সবাই জেনে গেছে, আমার বন্ধুরা সবাই বলে এই শ্রীকান্ত দা আসছে মিতালি যাবে না, এরকম ব্যাপার হয়ে গেছে। শ্রীকান্ত দা এখন 20 বছর হলো কলকাতায়, তখন আমি আমার ভাগ্য ভালো কলকাতায় ছিলাম, সেটাও আমি দেখেছি। এবং আমার যখন বাইপাস হয় শ্রীকান্ত দা বারবার ফোন করে, আগে জীবন তারপর সবকিছু, আমাকে বোঝানো, আমার বাড়ির লোকেদের ফোন করে মিতালি কেমন আছে, মিতালি কেমন আছে, বারবার। মানে শ্রীকান্ত দা আমার জীবনে একটা পার্ট, আরেকজনের কথা না বললেই নয়, তিনি হচ্ছেন আমার বাবা মা তো আছেই, আমার দিদিমা আমাকে মানে 90% বোধহয় তার থেকে আমি শিখেছি অনেক কিছু, সে কথা আরেকদিন বলবো। আমার ছোট কাকা এখনো জীবিত আছে, আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি উনি যেন সুস্থ ভালো থাকেন। ছোট কাকা আমাদের গান শেখানো, তানপুরা, তবলা, হারমোনিয়াম, এভরিথিং। এবং ছোট কাকা আমাদের ফ্যামিলির আশ্চর্য দীপক ছিলেন, কোনোদিন রাগ করেননি। আর একটা উত্তম কুমার ব্যাপার ছিল জানো তো, সাদা ধুতি পাঞ্জাবি পরে মহিলাদের গান শেখাতে যেতেন, মহিলারা তো ফিদা ছিল একদম। নাম মনতোষ চক্রবর্তী, সঙ্গীতাঞ্জলি শিক্ষায়তনের উনি হেড ছিলেন, মানে ওনারই স্কুল ছিল, আর পলিটেকনিকের উনি ম্যানেজার ছিলেন, জগদীশচন্দ্র পলিটেকনিকের। তো এখন ওনার অসুস্থতার জন্য গাইতে পারেন না, খুব কষ্ট পান, অসামান্য গান গাইতেন। আর গান গাওয়ার সময় খালি ওই তোমার মতন ওই স্বরলিপিটা ফলো করা চাই, স্বরলিপিটা রিলিজিয়াসলি ফলো করতে বলতেন। ছোট কাকা সম্বন্ধে আরো অনেক কিছু বলার ছিল, কিন্তু আজকে তো সময়ের অভাব। তো আমি দিদি তোমার কুমার শানুর সাথে একটা অভিজ্ঞতার কথা বলছিলে, কুমার শানু কোন একটা অনুষ্ঠানে, এইটা একটু শোনার খুব ইচ্ছা। এটা একটা খুব সাংঘাতিক অভিজ্ঞতা জানো তো। এটা একটা এখানে দুর্গাপূজা আছে, পশ্চিম বিহার বেঙ্গলি অ্যাসোসিয়েশন বলে, ওদের দুর্গাপূজাটা হয়, ওখানে আমাকে অ্যাঙ্কারিং করতে ডেকেছিল। ওটা বোধহয় 2007 কি 2008-এর কথা। তো অ্যাঙ্কারিং করছি, হঠাৎ শুনছি ওরা একটা পুরস্কার পেয়েছে, কত লাখ টাকা কুমার শানু দিতে আসছেন। আমার তো প্রথমে বিশ্বাস হয়নি, কুমার শানু হট করে কি করে দিতে আসবেন। হঠাৎ একটা বিশাল গাড়ি এলো, একটা ক্রিম কালারের সাফারি স্যুট পরে কুমার শানু নেমে এলেন। সে যে তার স্কিন কি বলবো, আমি একবার কলকাতায় কুমার শানুর বাড়িটা দেখেছিলাম,
কিন্তু ওনাকে দেখিনি। এবার এসে স্টেজে দাঁড়ালেন, দাঁড়িয়ে উনি কিছু বললেন, বলে পুরস্কারের অ্যামাউন্টটা ঘোষণা করলেন। এবার ওখানকার সবাই কাকে মালা আনতে পাঠিয়েছে সে দেরি করছে, কালী মন্দিরের সামনে থেকে গ্যাদার মালা নিয়ে এসছে, গ্যাদার মালা ওনাকে পরানো হচ্ছে। তুমি দেখবে আমার ছবিটায় গ্যাদার মালা। এবার গ্যাদার মালা আমাকে দিয়েছে, আমি গ্যাদার মালা পরাবো না। হ্যাঁ, গ্যাদার মালা আমি কিছুতেই কুমার শানুকে পরাবো না। এবার কুমার শানু যে আমার হাতটা ধরে নিয়েছেন, মালা শুদ্ধ দেখবে আমার হাতটা ধরা আছে, বলছে কেন পরাবো না? না, গ্যাদার মালা আমি যদি কোনোদিন পারি আপনাকে জুঁই বা রজনীগন্ধার মালা পরাবো। হ্যাঁ, তারপরে ওনাকে সবাই অডিয়েন্স বলছে একটা গান, বলছে না আমি তো আজকে গান গাইতে আসিনি, কোনো মতেই সম্ভব না, আমার সঙ্গে মিউজিক হ্যান্ডস নেই, কিছু নেই। সবাই তখন আমাকে বলছে পেছন থেকে তুমি বলো না তাহলে গাইবে। বলছে কেন, আমি বললে কেন গাইবে, আমি কে? তখন সবার অনুরোধে তখন আমি বললাম যদি দুটো লাইন গিয়ে দেন 1942 বা কোনোটা থেকে, যদি দুটো, বলছে আপনি বলছেন মালাটা পরাননি তো, ঠিক আছে আমি গানটা কিন্তু আপনাকে উপহার দিলাম, বলে আমাকে পাশে নিয়ে দাঁড়িয়ে উনি কুছ না কহ ধরেছেন। তোমায় বলবো কি, মানে মিউজিকের সাথে যত ভালো না লাগে ওনার খালি গলা এখন আমার কানে বাজে। বাট তখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কাশ এখানে কুমার শানুর জায়গায় শ্রীকান্ত দা থাকতো। সে যাই হোক, তারপরে আবার 2018-তে দেখা হয়েছে চিত্তরঞ্জন পার্কের মেলা গ্রাউন্ডে, একটা কালো পোশাক পরে এসেছেন, কালো পোশাক পরতে খুব ভালোবাসেন তো, তো সব মহিলারা জড়িয়ে ধরে ধরে ওনাকে ফটো তুলছে। বলছে যে কুমার শানুকে বলছে আপনাকে জড়িয়ে ধরে ফটো তুলে, মানে তুলুন, আপনার কর্তারা ধারে কাছে থাকলে আমি কিছু করতে পারবো না। এবার আমি বলছি আমি তুলবো না, আপনার সাথে আমার ফটো আছে। বলছে চেনা চেনা লাগছে। অনেকক্ষণ বাদে বলছে গ্যাদার মালা। আমি তখন হাসছি, বলছে একটু, আমি তখন একটু মুটিয়ে গেছি তো এরকম ভাবে দেখাচ্ছে। মানে দারুণ মানুষ, অনেক দিল্লিতে অনেক গরিবদের সাহায্য করে, অনেক স্কুলের জামা কাপড় টাকা পয়সা সবকিছু করেন। হ্যাঁ, মানুষটা ভালো। এগুলো কিন্তু সবাই জানে না। এই হলো আর আমার আবার 2020-তে আবার স্টেন্টও বসলো। হ্যাঁ, আচ্ছা, এই যে তুমি বলছো না যে কুমার শানু যে গরিবদের উপকার করেন, হ্যাঁ এটা সবাই জানে না। আমার কিন্তু 2020-তে আবার স্টেন্ট বসলো, জানো তো? স্টেন্ট বসার অভিজ্ঞতা তোমাকে আমি 1 সেকেন্ডে বলছি। যেদিনকে আমার খুব বেশি বাড়াবাড়ি হলো, কোনো হসপিটাল, তখন করোনার টাইম, তো কোনো হসপিটালে নেই, তখন আমার ছেলের এক বন্ধু বললো এতে সফদরজং হসপিটালে নিয়ে যেতে। সফদরজং হসপিটালে আমাকে প্রথমে বালাজিতে গেলাম, এরা একটা অ্যাম্বুলেন্স দিল, সেই অ্যাম্বুলেন্সে করে সফদরজংয়ে যখন গেছি আমাকে এন্ট্রি নেওয়া হলো কাগজে লিখে। তারপর কি কি করলো জানি না, সে মানে তোমাকে আমি বলে বোঝাতে পারবো না, নরক ওর থেকে ভালো। মানে একটি বউ এসেছে বাচ্চা ছেলেকে নিয়ে, তার অক্সিজেন সিলিন্ডারের সাথে আমাকে ভাগ করে দেয়া হয়েছে, মানে তখনও আমাকে কোনো ডাক্তার অ্যাটেন্ড করেনি। তারপরে যখন বাথরুমে গেছি, সেই বাথরুমের অবস্থা দেখে আমার ছেলে বলছে আমার মা মরে যাবে, তবু আমি আমার মাকে এখানে মরতে দেবো না। ভোর 3:30-টের সময় হসপিটাল থেকে পালিয়ে এসেছি আমি, আজ অব্দি কেউ খোঁজ করেনি এই মিতালি গোস্বামী পেশেন্টটা গেল কোথায়। আমাকে এন্ট্রি নিল, ভর্তি নিল, কিন্তু আমি যে চলে এলাম, এবং চলে আসার পর পরের দিন আমি মহারাজা অগ্রসেনে ভর্তি হলাম। 8ই নভেম্বর 2020-তে আমার আবার স্টেন্ট বসলো। স্টেন্ট বসার পর রাত্রিবেলা যখন আমাকে পা থেকে ওই ব্যান্ডেজটা খুলবে, একটা ওই ইন্ট্রান ওরা ঢুকিয়ে দেয় কাউকে, নিজেদের আত্মীয়, ওই ব্যান্ডেজটা ভিজিয়ে তোলা উচিত ছিল, ওই স্যানিটাইজেশন দিয়ে ভিজিয়ে। ও কি করলো, এত জোরে টান মারলো আমার থাই থেকে এতটা মাংস উঠে গেল, এবং আমি চিৎকারে সারা হাসপাতাল বোধহয় কেঁপে উঠেছিল। সকালে এক ডাক্তার এলো, ইয়ং ডাক্তার, বলে ওই ক্যাসে হুয়া, আলো ऐसा ऐसा हुआ। ওরা তারপরে ব্যান্ডেজ ট্যান্ডেজ করে দিয়েছিল, তখন বলে আপ ইসকে খিলাফ রিপোর্ট লিখ দিজিয়ে। তখন আমি ছেলেকে ডাকলাম, না 1 মিনিট এখানে থাকবো না, আমার যা হবার বাড়িতে গিয়ে হোক। এইরকম ভাবে মাংস তুলে নিয়ে, মানে যখন আমি, এখনো আমার এত বড় দাগ হয়ে আছে জানো, ওইটা নিয়ে আমি কষ্ট পেয়েছিলাম 2020-তে খুব। তারপর আমার 2024-এ একটুখানি লাংসে জল হয়ে গেছিল, তারপর আমি আবার নিজেকে অনেক কিছু থেকে আমি নিজেকে, মানে বাইপাস হয়েছে, স্টেন্ট বসেছে, এত কষ্ট গেছে, কিন্তু ওই রামকৃষ্ণ মিশন 2 বছর আমাকে যা দিয়েছিল তার জোরে কিন্তু আমি এতটা মানসিক সমস্ত কাজ করা, সমস্ত কিছু করা সব আমি করি। এবং কেন করি জানো তো? জানো দিদি, তোমাকে দেখে আমি একটা জিনিস, শীর্ষেন্দুদার একটা গল্প পড়েছিলাম, গল্পটার নামটা আমার মনে পড়ছে না,
শীর্ষেন্দুদা লিখছেন যে যেখানেই হারিয়ে যাচ্ছে ওখানেই রবি ঠাকুর এসে হাত ধরছে। ওই যে আমাদের রবি ঠাকুর হাতটা ধরে আছে না, উনি একটা আলাদা ইন্সপিরেশন। এই যে দেখো তুমি আহা আহা আজিয়ে বসন্তে গাইলে, কতখানি দূরদৃষ্টি ছিল যে কি হলো, নেটে এত ডিস্টার্ব হচ্ছে, এত শুনতে পাচ্ছি, দূরদৃষ্টি ছিল যে চৈত্রের শেষে, চৈত্রতে, ফাল্গুন চৈত্র এই 2 মাস তো বসন্তকাল আসছে, তো তখন তো একটু রোদ উঠে যায়, হ্যাঁ, তখন বৈশাখ মাসটা এগিয়ে আসে, তখন লিখছেন ওই গানটা, রোদন ভরায় বসন্ত কখনো আসেনি বুঝি আগে, হ্যাঁ, মোর বিরহ বেদনা রাঙালো কিংসুকে রক্তিমলা। তো এই হচ্ছে রবি ঠাকুর, মানে কত বলবো তার সম্পর্কে, যত বলবো শেষ হবে না। না, তোমাকে দেখে যেটা আমার ভালো লাগছে যে তোমার অসম্ভব জীবনী শক্তি। এটা কিন্তু আর তোমার এত শরীরের নানান রকম সমস্যা গেছে, তারপরেও আমি দেখছি যে তুমি দিল্লির বিভিন্ন জায়গায় তোমাকে দেখা যায় তোমার লেখা এতে, এগুলো এবার আমি ওই প্রশ্নগুলোতে আসবো। তুমি দিল্লিতে নাটক করেছো, তুমি দিল্লিতে কবিতার অংশ নাও, এবং কবিতা উৎসবে তুমি পাঠ নিচ্ছ, এইগুলো সম্পর্কে একটু বলো। তুমি সহচরীতে কিছুদিন আগে যে আমাদের বাংলা দিবস ছিল, আমি না সকলের লেখা পড়ে উঠতে পারছি না, আমার দিদির সাথে কথা বলছি, আমি আমার যদি লেখাগুলো পড়তে আমার সময় না হয়। দিল্লিতে যখন আমি আসি বললাম না, ওই গৌরী ঘোষ পাত্র ঘোষের থেকে প্রথমে পুরস্কার পেলাম চিত্তরঞ্জন পাঠকে, আমি নারী বলেছিলাম, ওনারা দুদিকে বসেছিলেন, ওদিকে পাত্র, এদিকে গৌরীদি বসেছিলেন, তো হ্যাঁ, না বলো। আচ্ছা, তো আমাকে ডেকে জড়িয়ে ধরেছিলেন, বলেছিলেন এরকম নারী আমরা কখনো শুনিনি, তুমি অপূর্ব বলেছো। হ্যাঁ দিদি, আমরা একটু শুনি নারী, কিছুটা হলে শুনি। সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর, নরক কুণ্ডু বলিয়া কে তোমা করে নারী হেয় জ্ঞান, তারে বলো সে যে নারী নহে, সে যে নর শয়তান, নর দিল ক্ষুধা, নারী দিল সুধা, সুধায় ক্ষুধায় মিলে, জন্ম লোভিছে মহামানবের, মহা শিশু তিলে তিলে, কোন রণে কত খুন দিল নর, লেখা আছে ইতিহাসে, কত নারী দিল সিথির সিঁদুর, লেখা নাই তার পাশে। এরকম দারুন দারুন, আমি একটু পড়ে নি, অনেক কমেন্টস জমা হচ্ছে, আমি একটু পড়ি। হ্যাঁ, আমি পড়া হচ্ছে না। তব দিদি লিখছে মিতালির কথা শুনতে খুবই ভালো লাগছে, কবিতা দি লিখছে দেখছি, মিঠু মুকুটি বলছে যে কত কথা ঠাকুর বাড়ির বসন্ত উৎসব নিয়ে অবাক হয়ে শুনছি, খুব ভালো লাগছে মিতালি, কবিতা দি বলছে, তপস্যা লিখছে বা, শারদিয়া সান্যাল বলছে যে তোমার বড় পাওনা, তুমি যে শ্রীকান্তদার কথা বলছিলে, তারপরে রঞ্জিত ব্রহ্মচারী, আমাদের শ্রাবণীদির হাজব্যান্ড রঞ্জিত, শ্রাবণী ব্রহ্মচারীকে চেনো নিশ্চয়ই, রঞ্জিত দা, উনি লিখছেন যে আমার কলকাতার সরকারি হাসপাতালগুলো দিল্লির চাইতে অনেক ভালো, শুনেছি। এক্ষুনি সরকারি হাসপাতালের কথা বলছিলে। স্মিতা লিখছে এরা সকলেই আমার খুব কাছের মানুষ। স্মিতা মিতালিদির নারীর উপর কবিতার, ওই দেখো বলতে বলতে নারীর কবিতাটা হলো, জলি বলছে খুব ভালো লাগলো। এবারে দিদি আরেকটা কবিতা শুনি তোমার গলায়, এত সুন্দর কবিতা বলছো তুমি, তুমি এত সুন্দর কবিতা কবিতা বলার আগে আমি একটু দিল্লির নাটকের কথাটা বলে নিই। দিল্লির করলবাগ বঙ্গীয় সংসদে তুমি নাম শুনে থাকবে, করলবাগ বঙ্গীয় সংসদে একবার নাটকের জন্য ডাকা হলো, একটা নাটকে একটু সাইড রোল, মানে 2-4টে ডায়লগ, ওটা হয়ে যাবার পর যিনি করাচ্ছিলেন কাশীনাথ রাহা আজ বেঁচে নেই, তুমি মুক্তধারায় গেছো তো, মুক্তধারার যে লোগোটা দেখেছো না, ওটা কাশীনাথ রাহার করা, আমাদের বাড়িতে বসে উনি এঁকেছিলেন, অসম্ভব গুণী একটি মানুষ ছিলেন, আজ তার কথা কেউ বলে না, কিন্তু তার মতো গুণী মানুষ মানে ভাবা যায় না। তো তিনি একটা নাটক তিনি বললেন যে আমি যে নাটকটাই করাবো আমার মিতালিকে চাই হিরোইন হিসাবে, তো
তো সিন্ধুক নাটকটা মঞ্চস্থ হবে কামানি অডিটোরিয়ামে। তো আমার পুরো প্রথমে 8 ঘন্টার ডায়লগ, এবং করলবাগে তখন 20টা নাটক হলে 19টাতে আমি হিরোইন, এরকম গেছে। তো ওই সিন্ধুক নাটকটা ফাটাফাটি হয়েছিল, তারপরে ফাঁস নাটক, এইভাবে আমার নাটকের জগতে এলাম। এবং একটা সময় আমি করলবাগ বঙ্গীয় সংসদ থেকে আমি একমাত্র মেয়ে যে কালীবাড়ির নাটকের ডাইরেকশন দিয়েছিলাম, কালীবাড়িতে যে কম্পিটিশন হয় ওটা ডাইরেকশন দিয়েছিলাম। প্রচুর নাটক করেছি, প্রচুর কবিতা করেছি, এবং কবিতায় পার্থ ঘোষ, গৌরী ঘোষের সাথে একসাথে বসে বিচারক হয়েছি, এটা জীবনে বড় পাওনা। শুধু পার্থ ঘোষ, গৌরী ঘোষ না, আমার খুব শ্রদ্ধার মানুষ রবীন ভট্টাচার্য, তুমি নিশ্চয়ই নাম শুনেছ, তার পরিচালনায় আমরা অনেক নাটক করেছি, এখন ফরিদাবাদে থাকেন উনি। আর জয়ন্ত দাস, শিপ্রা দাস, হ্যাঁ, জয়ন্ত দা আমার ভীষণ শ্রদ্ধার মানুষ, শিপ্রাদিও, তাদের সাথে একসাথে বসে জাজমেন্ট দিয়েছি। প্রতীক সেনগুপ্ত বলে একজন ছিলেন, লিভারে ক্যান্সার হয়ে মারা গেছিলেন, মানে ওটা খুব মানে আমাদের প্রথম শখ দিল্লিতে এসে। এবং করলবাগে আমি বহু অনুষ্ঠান করিয়েছি। এছাড়া আমার কাছে যে বাচ্চারা পড়তো, যাদের প্রথম জেনারেশন পড়াশোনা করছে, তাদের দিয়ে আমি এত অনুষ্ঠান করিয়েছি। একবার অনুষ্ঠানে তখন আমাকে 93-তে 20,000 টাকা দিতে চেয়েছে রোহিণী থেকে। আমি ঘাবড়ে গেছি, ঘাবড়ে গিয়ে বাদল রায়কে ফোন করেছি, বাদলদা আমাকে টাকা দিতে চাইছে, কি করবো, যে টাকা নেবে না হলে কেউ দাম দেবে না তোমাকে। হ্যাঁ, তো এই হচ্ছে আমার নাটক এবং এর জার্নি। আর এখন আমি একটু লেখালেখি বেশি করি, কবিতা সঞ্চালনা, এবং একটা সময় আমার হাতে মাইক আসতো 7 দিন দুর্গাপুজোর কম্পিটিশন থেকে নিয়ে সবেতে আমার হাতে মাইক আসতো। রাত্রি 8টায় ওই মাইকটা আমি আবার 5টার সময় ছুটি পেতাম কম্পিটিশন করিয়ে, রাত্রি 8টায় আবার মাইক আসতো, মাইকে দিয়ে আমাকে পুরো অনুষ্ঠান সঞ্চালনা করতে হতো। এবং তখন সোনার তরী বলে যে চ্যানেলটা ছিল, এই যে এখন আবার হয়েছে, সুভাষিস দা মারা গেলেন না, সুভাষিস দত্ত, সোনার তরী চ্যানেল, বিভাস মন্ডল, দুজনেই মারা গেলেন। আর হ্যাঁ, অঙ্কিত সরকার আছে, ও একবার বলেছিল যে মিতালিদির সঞ্চালনা আমরা মুগ্ধ হয়ে দেখতাম, মানে চ্যানেলের মধ্যে বলেছিল, ওটা আমি জীবনে ভুলবো না। এবং অনলাইন আমি প্রচুর অনুষ্ঠান করেছি, প্রচুর অনুষ্ঠান, বিভিন্ন, এখন একটা ভারতবর্ষ বলে একটা চ্যানেল আছে, ওখানে আমাকে অ্যাডমিন হেড করে রেখেছে। আমি যদি ওদের বলি আমি অ্যাডমিন হব না, তোমরা যা জানতে চাইবে, বুঝতে চাইবে, আমি বলে দেবো। এগুলো আমার ভাল লাগে, এগুলো আমাকে অক্সিজেন দেয়, বুঝতে পেরেছো? এটা হচ্ছে একটা অক্সিজেন পাওয়া। হ্যাঁ, আর কি বলবো, আর এই মানে রবীন্দ্রনাথ আমার, মানে কি বলবো, সবকিছুতে আমার রবীন্দ্রনাথ। রান্না বান্না বলো, একটা মানুষ অত বড় কবি হয়ে স্ত্রীর পাশে মোড়া নিয়ে বসে রান্না শেখাচ্ছেন। এলো ঝেলো আমাদের একটা মিষ্টি মৃণালিনী দেবী তৈরি করেছেন, আর রবীন্দ্রনাথ বলছেন এত সুন্দর একটা মিষ্টি, এর নাম এলো ঝেলো, এর নাম পরিবদ্ধ হবে, নাম দিয়ে দিলেন পরিবদ্ধ। হ্যাঁ, তারপরে ওনাকে বললেন মানকচুর জিলিপি করো, মানকচুর জিলিপি সব আকাশ থেকে পড়লো, কিন্তু মৃণালিনী দেবী ওটা এত সুন্দর করে বানিয়ে দিলেন যে সবাই খেয়ে ধন্য ধন্য করতে লাগলো। অনেক কাহিনী আছে রবি ঠাকুরের। তোমাকে আবার আসতে হবে দিদি, আমার 1 ঘন্টা হতে চললো। আর সত্যি আমি বলবো যে আমি খুব আমার ভাগ্য যে আমার আজকের আড্ডা ঘরে এমন একজন মানুষ এসেছেন যিনি এত গুণী, এবং তার নিজের কথা, এবং তিনি তার এত পড়াশোনা, এবং তিনি যেভাবে পুরো 1 ঘন্টা এত সুন্দর টেনে নিয়ে গেলেন অনুষ্ঠানটাকে, আমি সত্যি আপ্লুত দিদি তোমার কথা। আমি খুব আপ্লুত। এখানে আমি শেষে একটা কবিতা শুনিয়ে দিচ্ছি, যেটা হচ্ছে রবীন্দ্রনাথের জীবনের মাইলস্টোন, যেটা তিনি 10 নম্বর সদর রোডের বাড়িতে বসে লিখেছিলেন। মিউজিয়ামের ওখান থেকে একদিন আলো এসে পড়ছিল, তখন উনি কবিতাটা লেখেন, ওটা একটু বড় লিখে ফেলেছিলেন। কাদম্বরী দেবী তখন ওটাকে বললেন ছোট করো, ছোট করে। এটা হচ্ছে রবীন্দ্রনাথের জীবনের মাইলস্টোন কবিতা। এবং আমার স্কুলের বন্ধুরা এবং কলেজের বন্ধুরা, আমি বিশেষ করে প্রেসিডেন্সির শর্মিষ্ঠার কথা বলবো, ওর পলিটিক্যাল সায়েন্স, কিন্তু ও দিল্লিতে থাকতো। তো শর্মিষ্ঠা বলে তোর মতো এই কবিতাটা আমি কারুর শুনিনি। তো সে যাই হোক, আমার নিজের ভালোবাসার কবিতা এটা, আমি একটু শুনিয়ে দিচ্ছি। নির্ঝরের স্বপ্নভঙ্গ।
আজিয়ে প্রভাতে রবির কর, কেমনে পশিল প্রাণের পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উঠলি উঠেছে বাড়ি, ওরে প্রাণের বেসনা, প্রাণের বাসনা, প্রাণের আবেগে রুতিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। হেথায় হোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ হেন, চারিদিকে তার বাঁধন কেন, ভাঙরে হৃদয় ভাঙরে বাঁধন, সাধরে আজিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর, মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা, আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া আকুল পাগল পাড়া। কে এসে লাইয়া ফুল কুড়াইয়া, রাম ধনু আঁকা পাখা উড়াইয়া, রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব, হেসে কল কল গে কল কল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর, এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান, ওরে চারিদিকে মোর একই কারাগারে ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। দেখি অপূর্ব অপূর্ব দিদি, এত একদম আমার অন্তর থেকে বলছি যে এত ভালো কবিতা, এত আর সব থেকে আমার আমি বারবার বলি যে ভালো মানুষ না হলে এত ভালো কিছু করা সম্ভব না, কারণ তুমি আসলে খুব মানুষ হিসাবে খুবই ভালো। সেইটা তোমার কাজে, তোমার কথায়, তোমার কবিতায়, তোমার প্রতিটা ব্যাপারে, প্রত্যেকটা বিষয়ে সেটা তুমিও তাই। তোমার মতো গুণী মানুষ আমার জীবনে অনেক আছে। না, আমার থেকেও বেশি অনেক গুণী মানুষ তোমার পরিচয় আছে। আমি কতটুকু, আমার কতটুকু ক্ষমতা বলো, আমি আমি অত তোমাদের আর একটা ছোট্ট করে 2 লাইন গান শুনিয়ে শেষ করে দাও। 2 লাইন গাইবো? উদাসী হওয়ার পথে পথে হবে নাকি? তাই করছি। এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে, আমি কুড়িয়ে নিয়েছি তোমার চরণে দিয়েছি। লহ লহ করুণ করে এই উদাসী হওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। যখন যাব চলে ওরা ফুটবে তোমার কোলে, তোমার মালা মাথার আঙুল গুলি মধুর বেদন ভরে যেন আমায় স্মরণ করে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। বহু কথা কও তন্দ্রাহারা, বিফল ব্যথায়
ডাক দিয়ে হয় সারা, আজি বিহল রাতে। দুজনের কানা কানি কথা, দুজনের মিলন বেহালাতা, জ্যোৎস্না ধারায় যায় ভেসে যায় দুবের পূর্ণিমাতে। এই আভাস গুলি পড়বে মালায় গাথা, কালকে দিনের তারে তোমার অলস দ্বীপ প্রহরে। এই উদাসী হাওয়ার পথে পথে মুকুল গুলি ঝরে। খুব ভালো লাগলো দিদি তোমার সাথে কথা বলে। কি ভালো গান করো। শোনো না, তুমি এত সুন্দর একটা অনুষ্ঠান করো, তুমি যখন দিল্লি আসবে না আমরা লাইভ করব এগুলো, মানে অনলাইনে। এই যে মাঝে মাঝে নেট মহাশয় বড় ডিস্টার্ব করে, এই একটা লাইনও মিস করতে চাই না এরকম গানের। হ্যাঁ, তো অপূর্ব তোমার, মানে সাধু সাধু তোমার গলা, মানে অপূর্ব লাগলো একবারে। ধন্যবাদ। আমার অনুষ্ঠান আমি এই যে অন্তর থেকে গাওয়া না, এই রবীন্দ্রসঙ্গীতের এইটাই বৈশিষ্ট্য। অবশ্য আমি বিশ্বাস করি সব গানই অন্তর থেকে গাইতে হয়, কিন্তু রবীন্দ্রসঙ্গীত ঠিক, প্রত্যেকটা গান তো জীবনের সাথে মিশে যায়, যার জন্য গানগুলো ভীষণ জীবনের গান হয়ে ওঠে, এটা আমার বিশ্বাস। একদম একদম। যাই হোক, আজকের অনুষ্ঠান দিদি আমার একটু ইচ্ছে করছে না তোমাকে ছাড়তে, কিন্তু উপায় নেই। আমার অনুষ্ঠানে আবার এসো। আমি তো চাইবো তুমি তপস্যা তোমরা দুজনেই এসো, কবিতা গান দিয়ে আমরা একটা অনুষ্ঠান করবো আর আমাদের শ্রাবণীর আড্ডা ঘরে। তুমি যে নিজে থেকে এসেছো, আমার খুব ভালো লেগেছে, আমি খুব খুশি হয়েছি তুমি এসছো। আমার অনুষ্ঠান আমি এখানেই শেষ করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দিদিকে অনেক ভালোবাসা। দিদি তুমিও খুব ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে সবাইকে আনন্দ দিয়ে দাও। তাড়াতাড়ি দিল্লি চলে এসো, তুমি তাড়াতাড়ি দিল্লি চলে এসো। সবাই বলছে দিল্লি চলে এসো, অনেকদিন হয়েছে, ব্যাঙ্গালোরে আর থাকতে হবে না। আমিও খুব চাইছি, আমি খুব তাড়াতাড়ি দিল্লি ফিরে যেতে চাই, হয়তো খুব ফিরে যাবো খুব শিগগিরই। সময় সুযোগ আসলে আমি খুব শিগগিরই ফিরে আসবো, তখন আরো অনেক অনুষ্ঠান করব। দিল্লিতে থাকাকালীন আমি অনেক অনুষ্ঠান করেছি, তখন এই অনুষ্ঠানটা তুমি লাইভ করাবে, লাইভ একদম। মানে এটাও লাইভ, এটাও লাইভ, কিন্তু ওটা মানে অফ স্ক্রিন হবে, একদম স্টেজে বসে হবে। তাই দিল্লিতে থাকাকালীন আমি অনেক অনুষ্ঠান করেছি, আবার আরো অনেক অনুষ্ঠান করব। আমি জাজমেন্টেও গেছি। আমি খুব পছন্দ করি দিল্লি সংস্কৃতি জগৎটা, আমার খুব পছন্দের। নিশ্চয়ই আমি ফিরে আসবো খুব শিগগিরই, তখন আবার সবার সঙ্গে দেখা হবে, সবার সঙ্গে একসঙ্গে কাজ করতে পারবো। সকলে ভালো থাকবেন। তোমার গান আর একটু শুনলে পারতাম, কিন্তু আমার কথা এত বেশি ছিল যে তোমার গানটা আমি মিস করে গেলাম। তো এবার যেদিন আসবো তোমার গানটা একটু বেশি শুনবো। নিশ্চয়ই আমার গান আমি তোমায় শোনাবো। আমার তোমাকে আজকে সত্যি ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু আমাদের একটা জায়গায় তো এসে শেষ করতে হয়। আমাদের অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ হলো। নমস্কার, শুভরাত্রি। খুব ভালো থাকবে শ্রাবণী, অনেক ভালোবাসা। বাই। অনেক ভালোবাসা দিদি।